যেখানে তাকাই শুধু অন্ধকার, শুধু অন্ধকার। পিতামহ, আমি এক নিষ্ঠুর সময়ে বেঁচে আছি। আর চারপাশে যা চলছে তাতে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই শব্দগুলোই বলতে ইচ্ছে করলো। উচ্চ মাধ্যমিক পাশ করারা জানেন না কবে কলেজে ভর্তি হবেন, জয়েন্ট পরীক্ষার্থীরা জানেন না কবে রেজাল্ট পাবেন, চাকরির পরীক্ষায় পাশ করারা জানেন না কবে চাকরি পাবেন। সেই নিয়েই আজ প্রথম প্রশ্ন। আটকে রেজাল্ট, অনিশ্চিত চাকরি, বন্ধ নিয়োগ, একের পর এক মিছিলে উত্তাল মহানগর। পুরোটাই আদালতে ওবিসি মামলার ওপর নির্ভর করছে বলছে শাসক দল, কিন্তু এই অচলাবস্থা থেকে মুক্তির উপায় খোঁজা হচ্ছে কই? দ্বিতীয় প্রশ্ন। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের 3 মাস পার, এখনো শুরুই হলো না সরকারি কলেজে ভর্তির প্রক্রিয়া। উল্টো দিকে প্রাইভেট কলেজগুলোয় উপচে পড়ছে ভিড়। তবে কি বহু সরকারি স্কুলের মতো পড়ুয়া সংকটে এবার উঠে যেতে চলেছে সরকারি কলেজগুলো? তৃতীয় প্রশ্ন। এখনো 20 বাউ জলে জয়েন্টের ফল প্রকাশ, এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত মেডিকেল কাউন্সেলিংও। এহেন অচল অবস্থা চলতে থাকলে আদৌ কিভাবে এ রাজ্যে থাকবেন মেধাবীরা? চতুর্থ প্রশ্ন। দ্রুত নিয়োগের দাবিতে পথে নামলেন 22 সালের টেট উত্তীর্ণরা। মিছিল শুরু হওয়ার আগেই ব্যাপক ধরপাকড় পুলিশের। এখনো প্রকাশ হয়নি 23-এর টেটের ফল। কেন হকের চাকরির জন্য বছরের পর বছর পথে বসে থাকতে হবে যোগ্যদের? পঞ্চম প্রশ্ন। সারদা মামলার দশক পার, এবার কলকাতা পুলিশের 3 মামলায় বেকসুর খালাস সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। অন্যদিকে 11 বছর পরেও চূড়ান্ত চার্জশিট দিতে পারল না সিবিআই। এরপর আর কোন এজেন্সির ওপর ভরসা রাখবে মানুষ? তবে শুরুতেই দেখাবো নিয়োগ থেকে ফল প্রকাশ। একের পর এক মিছিলে আজ উত্তাল হলো মহানগর। দেখুন। আমাদেরকে নোটিশ দিন, নাই পুলিশের গুলি দিন। শিক্ষামন্ত্রী কি বলেছেন মেরে তুলে দিতে? আমরা স্কুলে যেতে চাই, আমরা থানায় যেতে চাই না। প্রাথমিক টেট পাশ করার পর 3 বছরেও নিয়োগ নেই। জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হওয়ার পর 4 মাস কেটে গেলেও রেজাল্ট নেই। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর 3 মাস কেটে গেলেও রাজ্যের কলেজগুলোতে ভর্তি শুরু হয়নি। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে এমবিবিএস ও বিডিএস এর ভর্তি প্রক্রিয়া। রাজ্যের শিক্ষাক্ষেত্রে এই ভয়াবহ পরিস্থিতির আবহে ফের উত্তাল হয়ে উঠল রাজপথ। অবিলম্বে নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভবন অভিযান করলেন 2022 সালে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। বেঁচে থাকার লাভ কি? আমাদের 8 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা ইন্টারভিউ নোটিশ পাইনি। জয়েন্ট এন্ট্রান্সের ফল এখনো প্রকাশ হয়নি। বহু মেধাবী পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত। আতান্তরে পড়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে অবিলম্বে জয়েন্টের ফল প্রকাশের দাবিতে বিকাশ ভবন অভিযানে নামলো এসএফআই। শিক্ষামন্ত্রীর সাথে আমরা দেখা করতে চাই। আপনাদের বলেছে আমাদের ছাত্রছাত্রীদের তুলে দিতে এখান থেকে মেরে? শিক্ষামন্ত্রী বলেছেন এইটা চলতে পারে? সোমবার আচমকাই কোনো কারণ না দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য রাজ্যের মেডিকেল কলেজগুলোতে ভর্তি ও কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবারের প্রতিবাদে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখালো এআইডিএসওর মেডিকেল ইউনিট। আজকে যদি সেপ্টেম্বর মাস থেকে ক্লাস শুরু করা না যায় তাহলে স্বাভাবিকভাবে এই ডাক্তারি জীবন থেকে ছাত্রদের প্রথম বর্ষের একটা গুরুত্বপূর্ণ সময় থেকে একাধিক মাস নষ্ট হয়ে যাবে। এর দায় রাজ্য সরকারকে নিতে হবে। যে হাইকোর্টে অমুক জায়গায় তারা স্থগিতাদেশ দিল, অমুক জায়গায় অমুক পরীক্ষার আগে তারা বললো এখন ফল প্রকাশ করা যাবে না, কিংবা ফল প্রকাশ হয়েছে কাউন্সেলিং করা যাবে না, এ তো অনবরত দেখছি। এবং সত্যি কথা বলতে গেলে কি সাধারণ মানুষকে আমরা বলতে শুনছি যে তারাও খেই হারিয়ে ফেলেছেন। যারা রাজ্যের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ নিয়েই কি ছিনিমিনি খেলা চলছে? সত্যজিৎ বৈদ্য, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। অচিন্ত কুমার সেনগুপ্ত আজ বেঁচে থাকলে গোটা দিনের, আজকেই শুধু যা ঘটনা ঘটলো সকাল থেকে বিকেল অবধি, এই গোটা দিনের কর্মকাণ্ড দেখে কি আরেকবার ছন্নছাড়া লিখতেন? 3 মাস পরেও রাজ্য জয়েন্টের রেজাল্ট বেরোয়নি। 3 মাস আটকে আছে কলেজে ভর্তি গোটা রাজ্য জুড়ে। এরই মধ্যে মেডিকেলে ভর্তির কাউন্সেলিংটাও স্থগিত হয়ে গেল।
এদিকে 2022-এর টেটের ফল বেরিয়েছে, নিয়োগ হয়নি, আর 2023-এ তো টেটের ফলটাই বের হয়নি। দেখুন, বিরোধী দলগুলো এ নিয়ে আন্দোলনে নেমেছে, রাজনীতি চলবে, কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে কোন প্রশ্নটা জানেন? এই যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, চাকরি প্রার্থী, তাদের অভিভাবক, বাড়ির লোক এই অনিশ্চয়তার অপুল পাথারে কার্যত এই মুহূর্তে যখন আমরা আপনাদের সঙ্গে কথা বলছি হাবুডুবু খাচ্ছেন। আজ এই অনুষ্ঠানে রাজনৈতিক টানাপোড়েনের থেকে অনেক বেশি হোক আলো খোঁজার চেষ্টা, উত্তর খোঁজা হোক, সমাধান খোঁজা হোক। কেন এই অনিশ্চয়তা এবং কেন এই অনিশ্চয়তায় ইতি টেনে আমাদের রাজ্যের, আমাদের বাড়ির উজ্জ্বল মেধাবী ছেলেমেয়েগুলোকে আশার আলো দেখানো যাবে না, এই প্রশ্ন তুলতেই আজকের এই অনুষ্ঠান। আমার প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তী। আমি প্রথম দায় নিয়ে আসবো, দায় কার, সমাধান কোথায়? পাশাপাশি আশার কোনো আলো নেই এই কারণেই যে একদম সরাসরি আমি বলতে চাই যে আজকে আপনারা যে উচ্চ মাধ্যমিকে 3 মাস পরেও ভর্তি হতে পারছেন না, আপনারা যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট পাচ্ছেন না বলে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন, মেধারা চলে যাচ্ছে, এবং বিভিন্ন যে নিয়োগ পরীক্ষাগুলো সেগুলো আটকে যাচ্ছে, সেটার জন্য সরকারের যে নীতি এবং তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি সরাসরি দায়ী। পরিষ্কার ওবিসি ক্যাটাগরি 7% সংরক্ষণ রেখে যে কোনো ধরনের নিয়োগ করা যেত, অ্যাডমিশন নেওয়া যেত, কিন্তু শাসক দল 2026-এর নির্বাচনের আগে সংখ্যালঘু মুসলিম ভোটটাকে নিশ্চিত করতে তাদের বার্তা দিতে চাইছে যে ভাই যদি আমার মানে স্নাতক স্তরে ভর্তি না হয় হবে না, দেখো ভাই তোমাদের দরকার হয় আমি কলেজ উঠিয়ে দিব, আমি দরকার হয় তোমাদের মানে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট দিব না, তাও হে মুসলমানরা তোমাদের নিশ্চিত থাকো তোমাদের জন্য আমরা কি ধরনের লড়াই করছি, ঐক্যবদ্ধভাবে আমাকে ভোট দিতে হবে, আমি শিক্ষাটা উঠিয়ে দিচ্ছি তোমাদের জন্য। ফলে এইরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলায় শাসক তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। আসলে কি জানেন তো সুমনদা, ওরা যত বেশি পড়বে তত বেশি ওরা জানবে আর তত বেশি ওরা অমান্য করবে। ফলে এটা খুব ভালো করেই জানে যে যত বেশি মানে পড়াশোনার প্রসার ঘটবে তত বেশি শাসককে অমান্য করবে। শাসক ভয় পায়। পড়াশোনা যদি আপনি মানে সমাজে যদি পড়াশোনাটা সবাই করে না, যুক্তিবাদী হবে, তারা প্রশ্ন তুলবে, হিন্দোলের মতন ছেলেদের মতন ছেলেরা প্রশ্ন তুলবে। ফলে শাসক সবসময় চায় কি যে ভাই আমি একটা ভাতাজীবী তৈরি করে রাখি, কিছুটা পরিযায়ী শ্রমিকের মতন তৈরি করে রাখি, মানে যাদের মানে গলা পর্যন্ত জল থাকবে, আমার উপর নির্ভরশীল থাকবে এবং আমার উপর নির্ভরশীল থেকে আমার মিটিং মিছিলে হাঁটবে। ফলে পরিষ্কার করে আমি বলছি যে শাসক সবচেয়ে যদি কম গুরুত্ব গত 15 বছরে দিয়ে থাকে তৃণমূল কংগ্রেস, সেটা হলো শিক্ষা। প্রাথমিক শিক্ষায় 8200 প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে তৃণমূলের আমলে। আমি বলছি না আগের আমলে খুব মানে প্রাইমারি স্কুল বিরাট কোনো ভালো ছিল, কিন্তু তৃণমূল সিস্টেমেটিক্যালি প্রাইমারি স্কুলকে বন্ধ করার উদ্যোগ নিয়েছে। মাধ্যমিক স্কুলগুলো শিক্ষক নেই, পরিকাঠামো নেই। আপনি লক্ষ্য যদি করেন যে পরিযায়ী শ্রমিককে আমি 5000 টাকা দিতে মানে ডেকে এনে দিতে পারি, কিন্তু আমি মিড ডে মিলে খরচা বাড়াবো না। আমি যে জল পড়ছে, আপনি লক্ষ্য করেছেন আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল কিভাবে জল পড়ছে ক্লাসরুমে, তার পরিকাঠামোর টাকা নেই। যে কম্পোজিট গ্র্যান্ট এক একটা স্কুলের পাওয়ার কথা, তার 40% টাকা সরকার দেয় না, অথচ দান খয়রাতি সরকারের কোনো অংশে কম নয়। আপনি দুর্গাপূজার থেকে শুরু করে সর্বত্র যদি দেখেন দান খয়রাতি বিতরণ হচ্ছে কেবলমাত্র ভোটের রাজনীতির জন্য, কিন্তু সবচেয়ে বেশি লিস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হলো শিক্ষা ব্যবস্থা। আপনি 2017 সালের পরে কোনো কোথাও রিক্রুটমেন্ট নেই, শিক্ষকতার নেই, মাঝে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, স্কুলগুলো শিক্ষকের অভাবে ঢুকছে এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক কার্যত নেই। কিন্তু এইরকম অবস্থায় সরকারের কোনো অগ্রাধিকার নেই সুমনদা। আপনি যদি লক্ষ্য করে দেখেন এই মুহূর্তে পশ্চিমবাংলাতে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট হয়নি জন্য সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা যাদের সামর্থ্য আছে তারা চলে যাচ্ছে, কেউ চেন্নাইয়ে, কেউ ব্যাঙ্গালোরে, কেউ চলে যাচ্ছে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গাতে কলেজগুলোতে। আর একইভাবে আপনি যদি লক্ষ্য করে থাকেন এই সময় পশ্চিমবাংলাতে যে প্রাইভেট কলেজগুলো ঢুকতো, 5টা 6টা ছেলে নিয়ে একটা ডিপার্টমেন্ট চলতো, তাদের উপচে পড়া ভিড়। এই প্রাইভেট যে 14টা কলেজ ইউনিভার্সিটি কলেজ আছে এগুলোতে উপচে পড়া ভিড় হচ্ছে। আমি প্রশ্ন তুলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় এই ষড়যন্ত্র মধ্যবিত্ত বাঙালি সমাজের শিক্ষার থেকে দূরে সরাও, শিক্ষার থেকে দূরে সরিয়ে তাদেরকে ভাতাজীবীতে পরিণত করো, পরিযায়ী শ্রমিকে পরিণত করো, আমার মিছিল মিটিংয়ে হাঁটাও, আর প্রাইভেটাইজেশনের মধ্যে দিয়ে প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলোকে সেগুলোকে শ্রীবৃদ্ধি করো। এই বড় ষড়যন্ত্র বাঙালির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার করেছে।
আমি মনে করি সমাজে সর্বস্তর থেকে প্রতিবাদ দরকার। আমি সরাসরি এরপরে তন্ময়ের কাছে যেতেই হবে, কিন্তু তার আগে যাদের ওপর দিয়ে এক্স্যাক্টলি যে পরিবারগুলো এই মুহূর্তে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন সরাসরি তাদের সঙ্গে একবার কথা বলবো। দেখুন, একটা তো ফ্যাক্ট যে প্রায় 3 মাস হলো জেনারেল আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস শুরু হয়ে গেছে অন্য রাজ্যে, আর এই রাজ্যে যে ছাত্রছাত্রীরা বাইরে চলে গেছে তাদের প্রথম সেমিস্টারের সময় কিন্তু এসে গেছে, আর আমাদের রাজ্যে সরকারি ব্যবস্থায় এখনো ভর্তি হয়নি। আমি বলছি সামনের মাসে পুজোর ছুটি পড়ে যাবে, তার মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো এই যে অন্য রাজ্যের ছাত্রছাত্রীরা যখন প্রথম সেমিস্টার দেবে, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা হয়তো, আমি খুব সচেতনভাবে হয়তো বলছি, যে ক্লাসের মুখ দেখতে পাবে হয়তো প্রথম, খুব খুব কপাল ভালো থাকলে, তাও পাবে কিনা আমি নিশ্চিত করে বলতে পারছি না। এখন প্রশ্ন হচ্ছে দায় কার? আমার প্রথম বক্তা এই সমস্যার একজন অসহায় শিকার, তিনি একজন অভিভাবক। আমি সরাসরি তার কাছ থেকে এই অনিশ্চয়তার যে যন্ত্রণা তার কথা শুনবো। অধ্যাপক অরিন্দম কুমার শীল আমার সঙ্গে এই মুহূর্তে লাইভে যোগ দিয়েছেন। তার ছেলে জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিল, রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স, সুযোগ পেলে যাদবপুরেই ভর্তি হতো। ঘটনাচক্রে এই অনুষ্ঠান যখন করছি, আগামীকাল সকালে সেই ছেলেটিকে কর্ণাটকে চলে যেতে হচ্ছে। একজন পরিবার, একজন পিতার ওপর দিয়ে আজকাল প্রত্যেক বাড়িতে 1 জন 2 জন ছেলে মেয়ে, তখন ছেলে যখন এইখানে আসবে, মেধা সম্পদ আমাদের রাজ্যে থাকবে, এই পরিকল্পনাটা যখন পরিবর্তন করতে হয় একজন পিতার ওপর, অভিভাবকের ওপর, এবং ওই পরিবারটার ওপর দিয়ে কি যায়, আমি একটু সরাসরি জেনে নেব অধ্যাপক শীলের কাছ থেকে। অরিন্দমবাবু বলুন যে এই মুহূর্তে কোন পরিস্থিতির মধ্যে আছেন আপনি? সুমনদা, আপনি আমায় শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। এই মুহূর্তে খুব সমস্যার মধ্যে রয়েছে অভিভাবক হিসাবে, কারণ 27শে এপ্রিল ছেলে পরীক্ষা দিয়েছিল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। সেই পরীক্ষার আজও তার রেজাল্ট বেরোয়নি, এবং ঘটনার সূত্রে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমার ছেলে ইকুয়ালি একই টাইমে এবং তার অনেকটা আগেই সেন্ট্রালের যে এক্সাম হয়, জেই মেন্স এবং জেই অ্যাডভান্স, সেই এক্সামের পরীক্ষা দিয়েছিল, জেই মেন্স, এবং তার সেটা দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে সে যে র্যাঙ্ক করেছে, তার মেধার পরিপ্রেক্ষিতে সে, আমি তাকে নিয়ে কালকে অ্যাকচুয়ালি এনআইটি সুরতকাল, মানে যেটা কর্ণাটকায়, সেখানে আমি তাকে নিয়ে যাচ্ছি। সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে সেখানে। কিন্তু একই সাথে আমার ছেলে বহুদিন, মানে আমি যেহেতু অধ্যাপনায় আছি, যাদবপুরে যাই আসি, বাবা হিসাবে সে আমায় প্রতিনিয়ত জিজ্ঞেস করতো যে বাবা কোনো খবর আছে, কবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের এক্সামের রেজাল্ট বেরোবে, WBJEE রেজাল্ট বেরোবে। আমি বাবা হয়ে অসহায়, এবং দেখুন বাধ্য হয়েছি এরমটা নয়, বাধ্য তো হয়েইছি, কিন্তু যেটা আসল বিষয় সেটা হচ্ছে যে আমাদের হাতে কিছু ছিল না অপশান। আমার ছেলে পরীক্ষা দিয়েছে, সে রাজ্যে র্যাঙ্ক করুক, 10 করুক, 1000 করুক, 10,000 করুক, যাই করুক, তার একটা অপশান থাকতো হাতে, যে সে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স থ্রু দিয়ে সে যাদবপুর পাবে, না কল্যাণী পাবে, না রাজাবাজার সায়েন্স কলেজ পাবে, না অন্য কোনো প্রতিষ্ঠান পাবে, না কি সে যেই মেন্স অ্যাডভান্সের থ্রু দিয়ে সে এনআইটিতে যাবে বা আইআইটিতে যাবে। আমাদের কাছে উৎকণ্ঠা এটা ছিল যে কত দিনে এই রেজাল্টটা বেরোবে, যাতে আমরা আমাদের একটা ডিসিশন মেকিং করতে পারি। কিন্তু আমার ছেলে তো সেখানে ডিপ্রাইভড, আমার ছেলে নয়, সার্বিকভাবে এবছর যারা পরীক্ষা দিয়েছে, এবং আমি আপনাকে বলতে চাই সুমনদার, সাথে কিছু ছাত্রছাত্রীরা ড্রপ নিয়েছে, যারা গত বছর পরীক্ষা দিয়েছিল, ধরে নিন তারা হয়তো মনে করেছে আরেকবার পরীক্ষা দেবো, তাদের চিন্তাটা আরও ভয়ঙ্কর। কিন্তু আমি পুরোটা নিয়ে আমার একটা অবাক লাগে যে একটা রাজ্যে আমরা আছি, সেই রাজ্যে আমি নিজে অধ্যাপনায় আছি ইঞ্জিনিয়ারিংয়ের, আমার নিজের ছেলের বেলায় এটা আমি দেখে আমি খুব অবাক যে কেন আমরা রেজাল্টটা বার করতে পারলাম না, কোথায় আটকালো। এবং যে জিনিসটার জন্য ওবিসি নিয়ে বলা হচ্ছে, আমাদের তো যাদবপুর বিশ্ববিদ্যালয় সায়েন্সের বা অন্যান্যতে আমরা অ্যাডমিশনে আমরা 10%, মানে 7%। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফর্মুলা এই অনুষ্ঠানে আমি বিস্তারিত দর্শকদের সামনে রাখবো। অধ্যাপক শীল, একটা তো হতে পারে, দেখুন অরিন্দমবাবু, আমি বলছি হতেই পারতো যে আপনার পুত্র যেই মেন্স অথবা যেই অ্যাডভান্স সে নাও দিতে পারতো, তাহলে ভাবুন, মানে আমি বলছি গোটাটাই তো তাহলে, মানে এই কর্ণাটকে যাওয়ার সুযোগটাও তাহলে হতো না, ছোট্ট হতো না, আমার হয়তো অপশানটা ওর কাছে থাকতো। আরেকটা ছোট কথা বলি, যেটা আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে অভিভাবক হিসেবে সেটাও আর একটা পয়েন্ট। আমার ছেলে পরীক্ষা দিয়েছে, তার বন্ধুরাও দিয়েছে, আমার ছেলে সাথে যারা পড়েছে তারা এখন এই মুহূর্তে কিছুরা ওই আইআইটিতে গেছে পড়াশোনা করতে, হয়তো খুব পছন্দের তারা ব্রাঞ্চ পায়নি, কিন্তু গেছে। মুশকিলটা হচ্ছে তারা যে মানে ওখানে গেছে, আজও আমার ছেলেকে, মানে টিল ডেট আমি আপনার সাথে যে কথা বলছি, আজও আমার ছেলেকে তারা
বারে বারেই ফোন করে, মাঝে মাঝে জিজ্ঞেস করছে হ্যাঁ রে WBJEE রেজাল্ট বেরিয়েছে, যদি আমরা সুযোগ পাই আমরা কিন্তু মানে এক্ষুনি মানে আজকে খবর যদি বেরোয় রেজাল্ট, তাহলে ওরা তো কালকেই বা পরশুই ওরা ফিরে চলে আসবে। এই যে ফিরে চলে আসবে তার কারণ তারা যাদবপুরে পড়বে বা পশ্চিমবাংলায় পড়বে বা রাজাবাড়ি সায়েন্স কলেজে পড়বে, এই বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলোতে সুযোগ পাবে, কেউ কম্পিউটার সায়েন্সে পাবে, কেউ ইলেকট্রিক্যালে পাবে, হয়তো তারা আরেকটু পিছনের র্যাঙ্কে, হয়তো IIT-তে আরেকটু পিছনের ব্রাঞ্চ পেয়েছে, তার অপশন। এবং ধরুন তার কাছে তো অপশনটা থাকতো যে আমি যাদবপুরে পেলাম কম্পিউটার অথবা মেকানিক্যাল অথবা IT, তারপরে আমি চয়েস করতে পারতাম। আমি বলছি আরেকটা, যে আপনি অধ্যাপনায় আছেন, যে সামাজিক স্তরে আছেন সেখান থেকে এই যাতায়াত, ওখানে ভর্তি, এর আর্থিক দিকটা বহন করা সম্ভব, কিন্তু বহু পরিবার এইটাও তো বহন করতে পারে না। আমি আপনাকে বলছি যে এই ব্যাপারটা আমাদের কাছে খুব অবাক। কারণ হচ্ছে দেখুন, আমি একদম মানে একদম স্পষ্ট বলতে চাই, অনেক গার্জেন আছেন যাদের ছেলেমেয়েরা হয়তো এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সটা নিয়েই বসে আছেন, ভেবেছিলেন এর মধ্যে কিছু একটা হবে, তারা বাধ্য হয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানে মানে অনেক টাকা পয়সা দিয়ে তারা ভর্তি করে। আমার সাথেও তারা বিভিন্ন সময় কথা বলেছেন, তারা আমাকে হয়তো খুব কনগ্রাচুলেট করেছেন, আপনার ছেলে তো ভালো রেজাল্ট করেছে, তো একটা অপশন পাচ্ছে যেই মেন্সের থ্রু দিয়ে। না, এটা অপশন নয়। আমি মনে করি এটা কোথাও একটা মানে বাধ্য হয়েছে বাবা মারা, যে তারা টাকা খরচা করে, তারা অনেক টাকা দিয়ে, সে হয়তো ছেলেটাই মেধাবী, কিন্তু সে হয়তো একটা 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা দিয়ে সে একটা কম্পিউটার সায়েন্স পড়া বা একটা কোনো জায়গায় গিয়ে পড়ার জন্য সুযোগ খুঁজছে এবং বাধ্য হয়ে সেই জায়গাটা করেছে। এবং সেটা পশ্চিমবাংলার বেসরকারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলো তো একই রকমভাবে অ্যাডমিশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে লোকে বাধ্য হয়ে নিয়েছে, এবং কিছু বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো বাইরে আছে সেখানেও গেছে। আমাদের ক্ষেত্রে অপশন মানে সাধারণ প্রান্তিক মানুষের কাছে অপশন কোথায়? তার কাছে তো WBJEE। সেই WBJEE রেজাল্ট যদি না বার করতে পারো, তাহলে তো আমার রাজ্যের কাছ থেকে আমি আর কি এক্সপেক্ট করতে পারি? আমার ছেলে বা আমার ছেলের বয়সী যারা ছেলে, তারা আগামী দিনে যে 18 বছর 19 বছর বয়স, তারা তাদের ফিউচার বানাবে, তারা তো সেই মানে পার্টিকুলার সেই রাইটস থেকে, প্রিভিলেজ থেকে তারা বঞ্চিত হলো। আমার বক্তব্য সেটা, তাদেরকে তো রেজাল্টটা বার করা যেতে পারতো। আপনি কাউন্সিলিং পরে করতেন, কলেজ অ্যালটমেন্ট পরে করতেন, আপনি রেজাল্টটা তো বার করুন। অ্যাটলিস্ট তাদের বাবা মারা জানলো যে আমার ছেলেটা কি রেজাল্ট করেছে এবং তাকে আমার কি করণীয়। এটা তো সম্ভব নয় যে দিনের পর দিন একটা আনসার্টেনিটিতে আমরা রেখে দেবো এবং ছেলেমেয়েরা ওইভাবে হাঁ করে বসে থাকবে। এবং যেরকম শিক্ষার অন্যান্য মানে ইস্যুসগুলো নিয়ে ডিল করছেন, আপনারাও সাংবাদিকতায় করছেন, আমরা গার্জেন হাঁ করে বসে আছি যে কি জানি কবে হয়তো একটা নিউজ চ্যানেলে শুনতে পাবো, বা হয়তো গভর্নমেন্টের কোনো একজন এসে তো প্রেস কনফারেন্স করে বলবেন। আর না হলে অ্যাটলিস্ট আমাদের ম্যাডাম যদি, CM ম্যাডাম যদি অ্যাটলিস্ট সেটা দেখতেন, বুঝতেন এবং তার পরিপ্রেক্ষিতে যদি একটা নির্দেশ দিতেন। যদিও সাবজেক্ট টু কোর্ট, আমি মানছি যে কোর্টে বিষয়টা বিচারাধীন, কিন্তু তারপরেও উৎকণ্ঠা তো শেষ হয় না। আর বাচ্চাদের বোঝানোটা তো খুব মুশকিল। তারা কিন্তু আমি পুরোটা নিয়ে আমার একটা অবাক লাগে যে একটা রাজ্যে আমরা আছি, সেই রাজ্যে আমি নিজে অধ্যাপনায় আছি ইঞ্জিনিয়ারিংয়ের, আমার নিজের ছেলের বেলায় এটা আমি দেখে আমি খুব অবাক যে কেন আমরা রেজাল্টটা বার করতে পারলাম না, কোথায় আটকালো। এবং যে জিনিসটার জন্য OBC নিয়ে বলা হচ্ছে, আমাদের তো যাদবপুর বিশ্ববিদ্যালয় সায়েন্সের বা অন্যান্যতে আমরা অ্যাডমিশনে আমরা 10% মানে 7%। এক্স্যাক্টলি, যাদবপুর বিশ্ববিদ্যালয় ফর্মুলা এই অনুষ্ঠানে আমি বিস্তারিত দর্শকদের সামনে রাখবো। অধ্যাপক শীল, একটা তো হতে পারে, দেখুন অরিন্দমবাবু, আমি বলছি হতেই পারতো যে আপনার পুত্র শুধু JEE মেন্সই দিয়েছে, হয়তো JEE মেন্স অ্যাডভান্স সে নাও দিতে পারতো, তাহলে ভাবুন, মানে আমি বলছি গোটাটাই তো তাহলে মানে এই কর্ণাটকে যাওয়ার সুযোগটাও তাহলে হতো না, ছোট্ট হতো না, আমার হয়তো অপশনটা ওর কাছে থাকতো। আরেকটা ছোট কথা বলি যেটা আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে অভিভাবক হিসেবে সেটাও আর একটা পয়েন্ট। আমার ছেলে পরীক্ষা দিয়েছে, তার বন্ধুরাও দিয়েছে, আমার ছেলে সাথে যারা পড়েছে তারা এখন এই মুহূর্তে কিছুরা ওই IIT-তে গেছে পড়াশোনা করতে, হয়তো খুব পছন্দের তারা ব্রাঞ্চ পায়নি কিন্তু গেছে। মুশকিলটা হচ্ছে তারা যে মানে ওখানে গেছে, আজও আমার ছেলেকে মানে টিল ডেট আমি আপনার সাথে যে কথা বলছি, আজও আমার ছেলেকে তারা বারে বারেই ফোন করে, মাঝে মাঝে জিজ্ঞেস করছে হ্যাঁ রে WBJEE রেজাল্ট বেরিয়েছে, যদি আমরা সুযোগ পাই আমরা কিন্তু মানে এক্ষুনি মানে আজকে খবর যদি বেরোয় রেজাল্ট, তাহলে ওরা তো কালকেই বা পরশুই ওরা ফিরে চলে আসবে। এই যে ফিরে চলে আসবে তার কারণ তারা যাদবপুরে পড়বে বা পশ্চিমবাংলায় পড়বে বা রাজাবাড়ি সায়েন্স কলেজে পড়বে, এই বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলোতে সুযোগ পাবে, কেউ কম্পিউটার সায়েন্সে পাবে, কেউ ইলেকট্রিক্যালে পাবে, হয়তো তারা আরেকটু পিছনের র্যাঙ্কে, হয়তো IIT-তে আরেকটু পিছনের ব্রাঞ্চ পেয়েছে, তার অপশন। এবং ধরুন তার কাছে তো অপশনটা থাকতো যে আমি যাদবপুরে পেলাম কম্পিউটার অথবা মেকানিক্যাল অথবা IT, তারপরে আমি চয়েস করতে পারতাম। আমি বলছি আরেকটা, যে আপনি অধ্যাপনায় আছেন, যে সামাজিক স্তরে আছেন সেখান থেকে এই যাতায়াত, ওখানে ভর্তি, এর আর্থিক দিকটা বহন করা সম্ভব, কিন্তু বহু পরিবার এইটাও তো বহন করতে পারে না। আমি আপনাকে বলছি যে
এই ব্যাপারটা আমাদের কাছে খুব অবাক। কারণ হচ্ছে দেখুন, আমি একদম মানে একদম স্পষ্ট বলতে চাই, অনেক গার্জেন আছেন যাদের ছেলেমেয়েরা হয়তো এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সটা নিয়েই বসে আছেন, ভেবেছিলেন এর মধ্যে কিছু একটা হবে, তারা বাধ্য হয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানে মানে অনেক টাকা পয়সা দিয়ে তারা ভর্তি করে। আমার সাথেও তারা বিভিন্ন সময় কথা বলেছেন, তারা আমাকে হয়তো খুব কনগ্রাচুলেট করেছেন, আপনার ছেলে তো ভালো রেজাল্ট করেছে, তো একটা অপশন পাচ্ছে যেই মেন্সের থ্রু দিয়ে। না, এটা অপশন নয়। আমি মনে করি এটা কোথাও একটা মানে বাধ্য হয়েছে বাবা মারা, যে তারা টাকা খরচা করে, তারা অনেক টাকা দিয়ে, সে হয়তো ছেলেটাই মেধাবী, কিন্তু সে হয়তো একটা 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা দিয়ে সে একটা কম্পিউটার সায়েন্স পড়া বা একটা কোনো জায়গায় গিয়ে পড়ার জন্য সুযোগ খুঁজছে এবং বাধ্য হয়ে সেই জায়গাটা করেছে। এবং সেটা পশ্চিমবাংলার বেসরকারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলো তো একই রকমভাবে অ্যাডমিশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে লোকে বাধ্য হয়ে নিয়েছে, এবং কিছু বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো বাইরে আছে সেখানেও গেছে। আমাদের ক্ষেত্রে অপশন মানে সাধারণ প্রান্তিক মানুষের কাছে অপশন কোথায়? তার কাছে তো WBJEE। সেই WBJEE রেজাল্ট যদি না বার করতে পারো, তাহলে তো আমার রাজ্যের কাছ থেকে আমি আর কি এক্সপেক্ট করতে পারি? আমার ছেলে বা আমার ছেলের বয়সী যারা ছেলে, তারা আগামী দিনে যে 18 বছর 19 বছর বয়স, তারা তাদের ফিউচার বানাবে, তারা তো সেই মানে পার্টিকুলার সেই রাইটস থেকে, প্রিভিলেজ থেকে তারা বঞ্চিত হলো। আমার বক্তব্য সেটা, তাদেরকে তো রেজাল্টটা বার করা যেতে পারতো। আপনি কাউন্সিলিং পরে করতেন, কলেজ অ্যালটমেন্ট পরে করতেন, আপনি রেজাল্টটা তো বার করুন। অ্যাটলিস্ট তাদের বাবা মারা জানলো যে আমার ছেলেটা কি রেজাল্ট করেছে এবং তাকে আমার কি করণীয়। এটা তো সম্ভব নয় যে দিনের পর দিন একটা আনসার্টেনিটিতে আমরা রেখে দেবো এবং ছেলেমেয়েরা ওইভাবে হাঁ করে বসে থাকবে। এবং যেরকম শিক্ষার অন্যান্য মানে ইস্যুসগুলো নিয়ে ডিল করছেন, আপনারাও সাংবাদিকতায় করছেন, আমরা গার্জেন হাঁ করে বসে আছি যে কি জানি কবে হয়তো একটা নিউজ চ্যানেলে শুনতে পাবো, বা হয়তো গভর্নমেন্টের কোনো একজন এসে তো প্রেস কনফারেন্স করে বলবেন। আর না হলে অ্যাটলিস্ট আমাদের ম্যাডাম যদি, সিএম ম্যাডাম যদি অ্যাটলিস্ট সেটা দেখতেন, বুঝতেন এবং তার পরিপ্রেক্ষিতে যদি একটা নির্দেশ দিতেন। যদিও সাবজেক্ট টু কোর্ট, আমি মানছি যে কোর্টে বিষয়টা বিচারাধীন, কিন্তু তারপরেও উৎকণ্ঠা তো শেষ হয় না। আর বাচ্চাদের বোঝানোটা তো খুব মুশকিল। তারা সারা বছর খেটেছে, 2 বছর 1.5 বছর তারা কন্টিনিউয়াসলি দেয়, মানে তাদের কাছে এটা একটা আনএক্সপেক্টেড মানে কি বলবো আউটকাম, যেটা তারা এক্সপেক্ট করেনি। এবং আমি রিকোয়েস্ট করবো রাজ্য সরকারের কাছে, তার ইমিডিয়েট জন্য আপনাদের মারফত বলছি, যদি কিছু একটা সুরাহা করতে পারেন। আমি তো দেখুন কাল সকালে ফ্লাইটে বেরিয়ে যাবো NIT সুরাতকালে, তাকে কাল পরশু ভর্তি করব। তাদের 25 তারিখ থেকে ওরিয়েন্টেশন শুরু হচ্ছে এবং 1 সেপ্টেম্বর থেকে থিওরি ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আর IIT তো অলরেডি 1 মাস প্রায় ক্লাস হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি আমাদের যাদবপুর এবং অন্যান্য জায়গায় সব বন্ধ হয়ে পড়ে আছে। একদম। অধ্যাপক শীল, অনেক ধন্যবাদ আপনাকে এই ব্যক্তিগত অনুভূতিটা শেয়ার করার জন্য। আমি বলছি যে ভাবুন, এই ছেলেমেয়েগুলো, আমাদের ছেলেমেয়েগুলো কি ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে পড়েছে একবার কল্পনা করুন। আমি বলছি এরম তো হতেই পারে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ওপরই কোনো পরিবার, কোনো ছেলেমেয়ে ভরসা রেখেছে। প্রচুর মানুষকে আমি চিনি যারা তাই করেছেন। হয়তো তিনি যেই মেন্স অথবা যেই অ্যাডভান্স এই ছেলেটি বা মেয়েটি বসেইনি, কোথায় যাবে তারা? এই যে কর্ণাটকে যাওয়ার সুযোগটা পেয়েছেন শুধুমাত্র অধ্যাপক শীলের পুত্র, তার কারণ হচ্ছে যে যেই মেন্স সে বসেছিল, যেই অ্যাডভান্সে বসেছিল, এটা তো নাই হতে পারতো। একটা জিনিস আমি পরিষ্কার করতে চাই, একদম 100% পরিষ্কার করতে চাই যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো রকম বাধা দেয়নি অ্যাডমিশনের 7% রিজার্ভেশন রেখে। অর্থাৎ 2010 সালের আগে যে রিজার্ভেশনটা ছিল সেটা বজায় রেখে আপনারা যে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারেন, আপনারা যে কোনো ধরনের ভর্তি, যে কোনো ধরনের নিয়োগ করতে পারেন, কোনো বাধা নেই কোর্টে। একদম একদম। আমি তন্ময়ের কাছে যাব, কিন্তু তার আগে বিশ্বনাথদা যেটা বলছেন, একদম যাদবপুর তো করে দেখিয়েছে সেই ফর্মুলাটা, একেবারে একটা নিখুঁত ফর্মুলা। কেন আমি সেটার ব্যাখ্যায় আসবো, কিন্তু তার আগে দেখাবো, যেহেতু অধ্যাপক শীলের সঙ্গে এতক্ষণ কথা বললাম, যে 3 মাসেও এই রাজ্য জয়েন্টের রেজাল্টটা বেরোলো না এবং মেডিকেলের যে কাউন্সেলিং সেটাও স্থগিত হয়ে গেল। কতটা অনিশ্চয়তার মধ্যেই আমাদের ছেলেমেয়েরা পড়লো দেখাবো। আমি ডিপ্রেসড আছি। পরীক্ষা হয়েছিল 27 এপ্রিল, তারপর প্রায় 4 মাস হতে চলল, কিন্তু এখনো জয়েন্ট এন্ট্রান্সের ফল বেরোলো না। কবে ফল প্রকাশ হবে তা নিয়ে স্পষ্ট কোনো উত্তর নেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছেও। এই পরিস্থিতিতে আতান্তরে পড়েছেন প্রায় 1 লক্ষ মেধাবী পড়ুয়া। আইএসসিতে 93% নম্বর পেয়ে জয়েন্টে বসেছিলেন ঢাকুরিয়ার সোহমদীপ চক্রবর্তী। রেজাল্ট এখনো না বেরোনোয় বুঝে উঠতে পারছেন না কি করবেন। আমার অনেক বন্ধুরা আছে যারা মানে অন্য স্ট্রিম চুজ করেছে, যেহেতু জয়েন্টের রেজাল্টটা বেরোচ্ছে না, অন্য স্ট্রিমে চলে গেছে, তারা অন্য স্টেটে চলে গেছে। আমি ডিপ্রেসড আছি, খারাপ লাগছে যে মানে সবাই শুরু করে দিচ্ছে, বাট আমরা কিছু করতে পারছি না, অনেক বন্ধুরাই বসে। 2022 সালে জয়েন্টের পরীক্ষা হয়েছিল 30 এপ্রিল, রেজাল্ট বেরোয় 17 জুন। পরের বছরও 30 এপ্রিল পরীক্ষা হয়েছিল, ফল প্রকাশ হয় পরের মাসেই 26 মে। 2024 সালে 28 এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়, রেজাল্ট বেরোয় 6 জুন। আর এবার 27 এপ্রিল পরীক্ষা নেওয়ার পর 4 মাস পরও ফল কবে বেরোবে তা বোঝা যাচ্ছে না, যা এক কথায় নজিরবিহীন।
প্রাইভেটে কোনো কলেজ 12 লাখ টাকা চাইছে, কোনো কলেজ 10 লাখ টাকা চাইছে, সেরকমভাবে আমাদের খরচা করার সামর্থ্য নেই। ওয়ের সাথে আমাদের প্রচণ্ড রকমের টেনশন হচ্ছে যে কবে হবে। মানে অন্যান্য সমস্ত সমস্যা নিয়ে দেখছি সবাই, সব রাজনৈতিক দলরা নেমে পড়েছে ময়দানে, কিন্তু এটা নিয়ে কেউ কিছু বলছে না। এরই মধ্যে সোমবার কোনো কারণ না দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য রাজ্যের মেডিকেল কলেজগুলোতে ভর্তি ও কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করার কথা ঘোষণা করেছে স্বাস্থ্য দপ্তর। তেঘরিয়ার বাসিন্দা মেঘমালা বিশ্বাস প্রথমবার ডাক্তারির প্রবেশিকাতে বসেই সফল হয়েছেন, কিন্তু স্বাস্থ্য দপ্তরের আচমকা সিদ্ধান্তে তিনি রীতিমতো হতাশ ও উদ্বিগ্ন। আমরা এখন শুধু এটাই চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়াটা আবার শুরু করা হোক, কাউন্সেলিংয়ের প্রক্রিয়াটা আবার তাড়াতাড়ি করে শুরু করা হোক এবং একটা পার্টিকুলার টাইম লাইন দেওয়া হোক যেটার অ্যাকর্ডিং সব কিছু হবে। ইট ইজ আ টাইম স্পেসিফিক কোর্স, এখানে হয়তো হার্ডলি কয়েক মাস টাইম পাবে, তারপরে বলবে সেকেন্ডারি এক্সাম, উইদাউট এনি মানে কোর্স শর্টকাট করে না পড়িয়ে বাচ্চাদের আরও উপরের দিকে উঠিয়ে দেওয়া হবে, তারপরে বাচ্চারা তো ভালো করে কিছু শিখতেই পারবে না, বিভিন্ন ধরনের মাল্টিপল প্রবলেমের সম্মুখীন হওয়ার পসিবিলিটি। স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখায় এআইডিএসও। ডাক্তারি এবং ডেন্টালের স্নাতক স্তরের যে ভর্তির প্রক্রিয়া, সে প্রক্রিয়া শুরু হয়েছিল, তবে আচমকা গতকাল নোটিশ দিয়ে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। বলা হয়েছে যে এই ভর্তির প্রক্রিয়া এখন বন্ধ আছে। কেন বন্ধ আছে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এবং তারই প্রতিবাদে আমরা দেখলাম স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন জমা দিতে এসেছিল এআইডিএসও মেডিকেল সেল। এই প্রশ্ন উঠছে, ওবিসি জটেই কি আটকে গেল মেডিকেলের ভর্তি প্রক্রিয়াও? এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে লিখেছেন, রাজ্যের মেডিকেল পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এটা কি সংরক্ষণের নামে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ পাইয়ে দেওয়া এবং তোষণের আরও একটা ক্ষুদ্র রাজনৈতিক প্রচেষ্টা? তৃণমূল প্রথমে স্কুল শিক্ষাকে, পরে কলেজ শিক্ষাকে ধ্বংস করেছে, এরপরে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সেক্টরকে ধ্বংস করবার কাজে নেমেছে। এটা একটা ধর্মীয় জিহাদ। ওবিসির ব্যাপারটা নিয়ে বারবার সামনে এনে মামলা করা হচ্ছে। যারা করছে বা কারা করছে, তাদের কতখানি ইন্টারেস্ট এবং সাধারণ প্রসেসটাকে কিভাবে আটকে রাখা যায় সেইটাই সব জায়গায় দেখবেন, কিন্তু পেছনে হয় বিজেপি নয় সিপিএম। স্বাস্থ্য ভবন সূত্রে দাবি, কিছু আইনি সমস্যার কারণে মেডিকেলে ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ঝিলম করঞ্জাই, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরের বক্তা শাসক দলের প্রতিনিধি তন্ময় নিঃসন্দেহে বলবে যে আমরা কি করব, কোর্ট আটকে দিয়েছি। কিন্তু এই রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে যে আইনি লড়াইকে পাশ কাটিয়ে তার পাশাপাশি ভর্তি এবং শিক্ষাদানের প্রক্রিয়াটা অত্যন্ত মসৃণভাবে চালানো সম্ভব। একাডেমিক ইয়ারে একটুও কোনো রকম ব্যাহত না করে যাদবপুর তন্ময়েরই বিশ্ববিদ্যালয় একেবারে দেখিয়ে দিয়েছে। কিভাবে? যে 90% মানে 7% ওবিসি কোটা সমেত ভর্তি হয়ে গেল বিএ বিএসসির ক্ষেত্রে। কোর্টে তো দেখুন দুটো জিনিস হতে পারে, দুটো অপশান, ওবিসি হয় 17%, নয়তো 7% থাকবে। এবার 7 থেকে যদি বেড়ে 17% হয়, তাহলে সুপ্রিম কোর্টের রায় যদি এইটা দাঁড়ায়, কোনো অসুবিধে নেই, ওই ছেড়ে রাখা 10% থেকে পুরোটা ওবিসি হয়ে যাবে। আর রায় যদি উল্টো দিকে যায়, ওই ছেড়ে রাখা 10% জেনারেল কোটার ফর্মুলায় হবে। এই সহজ ফর্মুলাটা মেনে যদি যাদবপুর বিশ্ববিদ্যালয় পরে রাজ্য সরকার একদিনও ভর্তি বন্ধ না রেখে ক্লাস শুরু করে দিলে, আজ বিরোধীরা সজলরা এটা বলতে পারতো না যে তুষ্টিকরণের রাজনীতি করবে বলে তৃণমূল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলছে। কেন এই সহজ পথটা, এই সহজ ফর্মুলাটা তন্ময় নিল না রাজ্য সরকার? প্রথম কথা হচ্ছে, এই আজকের যে আলোচনা সেটাকে একটু অন্য প্রেক্ষিতে ব্যাখ্যা করতে হবে। বিশ্বনাথ দা প্রথম বক্তা হিসাবে বলেছেন, বিশ্বনাথ চক্রবর্তী ভারতবর্ষে এই বাংলা থেকেই জাতীয় গণপরিষদে পাঠানো হয়েছিল বাবা সাহেব আম্বেদকরকে, যিনি সংবিধান কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। এবং এই ভারতবর্ষের যে অর্থনৈতিক বৈষম্য, সেই বৈষম্যকে সাম্যের পথে আনার জন্যে রিজার্ভেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই রিজার্ভেশনটা যারা প্রান্তিক অংশের মানুষ, সেই প্রান্তিক অংশের মানুষদেরকে যাতে বঞ্চিত জায়গা থেকে তুলে আনা যায়। যাদবপুরে হলে তো কোনো প্রান্তিক অংশের মানুষ না 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 শুরু থেকে, মানে আমি বলছি এই অনিশ্চয়তার জন্য তুমি যদি বলো আম্বেদকর দায়ী, আমি তো আটকাবো। আম্বেদকর দায়ী নয়, আম্বেদকর দায়ী নয়, কোনো সমস্যা ছিল না, দায়ী মানসিকতা। কোর্টেরও কোনো সমস্যা ছিল না, তোমার বিশ্ববিদ্যালয় তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। একটু বলে নিই, সেটা হচ্ছে তার পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে এই মামলা
মামলা হয়েছে এবং সেখানে পরিষ্কার এই কিছুক্ষণ আগে আপনি দেখালেন বিজেপির রাজ্য সভাপতি বলছেন যে বিশেষ একটি ধর্মের মানুষকে তোষণ করার জন্য। বিশ্বনাথ দাও একই কথা বললেন, অর্থাৎ সব কিছুকে ধর্মের সঙ্গে জুড়ে দিচ্ছে। তারা ভুলে যাচ্ছেন যে তারা না সব ভুলে গেল, সব বাজে লোক, খারাপ লোক। আমি বলছি তন্ময়, তোমারই বিশ্ববিদ্যালয়ে যাদবপুরের ফর্মুলা মেনে যদি ভর্তিটা বন্ধ না করে সরকার এই ফর্মুলাটা মেলে 10% বাদ রেখে করতো, কি অসুবিধা হতো? অসুবিধাটা হচ্ছে এটাই, তারপরে এনআরআই মামলা করতেন। কারণ কি মামলা না বলে দিচ্ছি, কারণ কি যাদবপুরে কটা মামলা হয়েছে? আমি বলছি যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বাবু নিজে বলেন যে আমি পার্টি হতে চাই এই মামলার, এবং যেদিন স্থগিতাদেশ আসবে আমি বিধানসভায় লাড্ডু বিলি করব। তার মানে তারা চান যে কোনো মূল্যে এই পুরো প্রসেসটাকে শুভেন্দু অধিকারী মামলা করবে বলে ভর্তিটা বন্ধ রাখা হলো, স্টেলমেট করে দিচ্ছে। একটার পর একটা মামলা হচ্ছে, প্রত্যেকটা বিষয়ে। তো কোনো মামলা হয়নি তন্ময়, একটা মামলাও হয়নি। মামলা হবে, আমি বলছি এরা মামলা করবে, এরা মামলা করবে। তার কারণ হচ্ছে আপনারা যতই এটাকে তুমি কালকে মামলা করতেই পারো যাদবপুরের বিরুদ্ধে, অসুবিধা নেই। আপনারা বলবেন তারপরে যে কেন করা হয়েছিল, আমরা কি বলবো? শুভেন্দু বাবু মামলা করবেন এই জন্য ভর্তি বন্ধ, এই এতগুলো বাচ্চা ছেলে মেয়ে এই জায়গায় পড়ে থাকবে। আমি ওনাদের প্রত্যেকের সঙ্গে সহমর্মিতা পোষণ করি, কারণ আমার মেয়েও 3.5 মাস পরীক্ষা দেওয়ার পর 3.5 মাস বসে এখন কর্ণাটকে চলে যাচ্ছে। এই ওবিসি রিলেটেড যে মামলা হয়েছে সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যে পদ্ধতিতে পুরো প্রসেসটা বিধানসভায় যখন পাস করেছেন তখন তার বিরোধিতা কেন করা হয়েছে? কেন সেই জন্য তুমি তার শোধ হচ্ছে বাচ্চাগুলোর উপর নেবে, কেন মুখ্যমন্ত্রী বিরোধিতা করা হয়েছে? উচ্চ আদালত তো বলেছেন যে এই উচ্চ আদালত যে রায় দিয়েছে সেই রায় ঠিক নয়, এই অবজারভেশন দিয়েছে। তাহলে এই ওবিসি কে কেন্দ্র করে বাদ দাও, আমি বলছি তুমি যদি যাদবপুরের মতো একটা সিম্পল কথা বলো, এতজন মানুষ দেখছেন, তুমি যদি যাদবপুর ইউনিভার্সিটির মতো 10% ছেড়ে রাজ্য সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করত, কে আপত্তি করত? কোন মামলায় তুমি হেরে যেতে? এই 10% যে এখন ছেড়ে দিচ্ছেন, এখন 10% ছেড়ে দিচ্ছেন, তারপর সেই 10%-এ পরবর্তীকালে 17 হোক কি 7 হোক, যাই হোক 17 হোক বা 7 হোক, যাই হোক, এই যে 10% ছেড়ে ভর্তি করছেন, তাহলে ওই 10%টা পরবর্তীকালে কাউন্সেলিং করে দেবেন। তারা যারা বঞ্চিত হচ্ছে আজকে তাদের কোনো কেন হচ্ছে না? আজকে 10% ছেড়ে দিচ্ছে, তুমি তো রায়ের জন্য অপেক্ষা করছো, তুমি 100%-তে তার মানে তোমার অপশনটা যে 100% ছেলে মেয়ে বাচ্চারা বঞ্চিত হোক, অসুবিধা নেই। আমি 90%-এর উপকার করবো না, তার 10% তো এখনো নির্ধারিতই হয়নি সুপ্রিম কোর্টের রায়, ও সেই জন্য পুরোটাকে আটকে দেব। মানে ইংরেজিতে একটা প্রবাদ আছে যে কাপড় কাচা জলের সঙ্গে বাচ্চাটাকে ধুয়ে দেয় নর্দমা দিয়ে, সেই রকম করছো না। কারণ হচ্ছে আপনি তার মানে 10% তো বঞ্চিত হবে, তাহলে না কেন বঞ্চিত হবে? রায়ের জন্য তো রায়ের জন্য 10% বঞ্চিত হতে পারে, এটা তোমার অ্যাজাম্পশন, সেই জন্য তার থেকে ভালোভাবে আমি 100%কে বঞ্চিত রেখে দিই, তাই তো সুপ্রিম কোর্ট বলে। অন্য ব্যাখ্যা হয় না তন্ময়। দেখুন সুমন, তার মানে তোমার ইউনিভার্সিটি ভুল করেছে, তো তোমার ইউনিভার্সিটি ভুল করেছে, যাদবপুর ইউনিভার্সিটি ভুল করেছে, সেটা ইউনিভার্সিটির যে অথরিটি তারা বলবেন, ঠিক এর উল্টো তো ভুলই হয়। তো আমি বলছি যে 100% বাচ্চারা এখন পড়াশোনা করতে পারছেন না, তারা আটকে আছে। আপনি বলছেন 90%কে ভর্তি করে দিতে, 90% ছেড়ে রাখতে, সেই 10% সাফার করলে সেটা সমস্যা নয়। আর যদি তারপরে সুপ্রিম কোর্ট বলে কেন 90% আমি তো ধরে নিয়েছি, নির্ধারিতই নয় তো বাকি 10%। এই বিরোধীরা আর্গুমেন্ট করবে যে আপনাদের যখন এটা সাবজুডিস ছিল তখন ভর্তি করেছেন, এই সরকার আর তোমরা সবাই, তাহলে শুভেন্দু অধিকারী কি মামলা করবে আর বিরোধী কি বলবে যদি মামলা করে? সেই জন্য সরকার চলে। পুরো ভর্তি প্রক্রিয়াটা যদি আটকে যায় তাহলে তার দায়িত্ব তখন তো সরকারের উপরে চাপাবে। ভর্তি প্রক্রিয়াটা সরকার আটকে রেখেছে, অন্য কেউ আটকে রাখেনি। আমি বলছি তন্ময়কে আমি প্রশ্ন করতে চাই, 9,45,000 ভর্তি সিট আছে আন্ডার গ্র্যাজুয়েটে, এখন পর্যন্ত যা খবর 4 লাখ পর্যন্ত পৌঁছায়নি অ্যাপ্লিকেশন, 3.5 লাখ প্লাস, 3.5 লাখ প্লাস, তিনবার বিজ্ঞপ্তি জারি করা পরে সময়সীমা। আমার প্রশ্নটা হচ্ছে ভর্তি মানে যে বিপুল পরিমাণে আসন আছে তার 30% আসন ভর্তি হওয়ার সুযোগ নেই। তন্ময় কি বলছো তুমি? আমি শুধু যোগ করব যে 3.5 লাখের মধ্যে কতজন ইতিমধ্যে বাইরে চলে গেছে আমরা কেউ জানি না, আমিও জানি না, তন্ময়ও জানে না। হ্যাঁ বিশ্বনাথ দা, আপনি প্রাইভেটাইজেশনের গল্প দিচ্ছিলেন না, যে সমস্ত এমন ভাবে করা হচ্ছে যাতে সরকার সমস্ত লোক ছাত্রছাত্রীরা প্রাইভেটের দিকে চলে যায়। আমি যদি ভুল না করি 30 বছর আগে আমি যখন যাদবপুরে পড়তাম
প্রাইভেটাইজেশন কিন্তু তখন ছিল। প্রাইভেট এখন কলেজ আরো বেশি হলো, 14টা ইউনিভার্সিটি তোমার আমলে যার হাত ধরে ছিল তিনি কমিউনিস্ট 14টা সরকারের প্রাইভেট ইউনিভার্সিটি বাম আমলে হয়নি, তোমার আমলে হয়েছে। তিনি কমিউনিস্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার শোনো না, মানে প্রাইভেটাইজেশন তোমার আমলে হয়েছে। একজন প্রাইভেট ডিপেন্ড করছেন যে প্রাইভেট ইঞ্জিনিয়ারের প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মালিকরা তোমার বেসরকারি উদ্যোগের বিরোধিতা করছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মঞ্চ থেকে বলেন যে কতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় এই রাজ্যে চলেছে, সেটা তো নিঃসন্দেহে সবার উদ্দেশ্যেই বলেন। আমি খুব পরিষ্কার করে এখানে যাদবপুরের যে ফর্মুলা, তন্ময় নিজের বিশ্ববিদ্যালয়ের যে ফর্মুলা, সেখানে উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর পর যেখানে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ 100%, 90% নয়, বন্ধ করে রাখা হয়েছে, যাদবপুরে কিন্তু সায়েন্স আর আর্টসে ভর্তি শেষ হয়ে ক্লাস শুরু হয়ে গেছে। কি ফর্মুলা, কতটা ফুল প্রুফ এই ফর্মুলা, এইবার দেখুন। ওবিসিদের জন্য 7 নাকি 17% সংরক্ষণ থাকবে, সেই জট এখনো কাটেনি। হাইকোর্ট হয়ে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত, যে কারণে উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর 3 মাস পরেও রাজ্যের 450-র বেশি কলেজে শুরুই হয়নি ভর্তির প্রক্রিয়া। প্রবল অনিশ্চয়তার মুখে লক্ষ লক্ষ পড়ুয়া। সন্তানদের ভবিষ্যৎ কি তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরাও। অথচ এমন এক পরিস্থিতির মধ্যেই ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেখানে সায়েন্স ও আর্টসে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে ক্লাসও শুরু হয়ে গেছে, যাকে কার্যত মডেল বলা যেতে পারে। কিন্তু কোন ফর্মুলায় এটা সম্ভব হলো? জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট এখনো না বেরোনোর ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং শাখায় এখনো ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়নি। অথচ এই যাদবপুর বিশ্ববিদ্যালয় সায়েন্স এবং আর্টসে ভর্তি প্রক্রিয়া শেষ করে ক্লাস শুরু হয়ে গেল। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর 7% ওবিসি সংরক্ষণ ধরে 10% আসনকে ফাঁকা রেখে বিশ্ববিদ্যালয় এই ভর্তি প্রক্রিয়া শেষ করেছে। গত জুন মাসে স্নাতক স্তরে ভর্তির কেন্দ্রীয় পোর্টালের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপর পরে ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খায় রাজ্য সরকার। 140টি জনগোষ্ঠী ও 17% সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। অন্যদিকে 19 জুন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা পুরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ বলেন, কোনো নিয়োগ, কোনো ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই। ডিভিশন বেঞ্চ তার নির্দেশে স্পষ্ট করে বলেছে যে 66টি সম্প্রদায়কে নিয়ে এবং 7% সংরক্ষণ নীতি মেনে কাজ করুন। এই প্রেক্ষাপটে 2010 সালের আগের নিয়ম অনুযায়ী ওবিসিদের জন্য 7% সংরক্ষণ রেখে 90% আসনে সায়েন্স ও আর্টস বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু করে দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি 4 আগস্ট থেকে সায়েন্স এবং 11 আগস্ট থেকে আর্টস বিভাগের ক্লাসও শুরু হয়ে গেছে। তবে জয়েন্টের রেজাল্ট না বেরোনোয় ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়নি। আমরা নর্মাল গভর্নমেন্ট অর্ডার মেনেই ভর্তি করি। ওবিসির ক্ষেত্রে আমরা যেটা কম্বাইন্ড 7% যেটা রায় ছিল হাইকোর্টের, সেইটা বেসিসে আমরা ভর্তি করেছি। আর 10% সিট আমরা ফাঁকা রেখেছি। মহামান্য আদালতের যেরকম নির্দেশ আসবে সেই অনুযায়ী বাকি 10% সিটে আমরা ভর্তি করি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াও রাজ্যের কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে হয় না। অথচ যাদবপুর বিশ্ববিদ্যালয় যা পেরেছে প্রেসিডেন্সির পক্ষে তা সম্ভব হয়নি, কারণ তাদের প্রবেশিকার দায়িত্বে থাকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কিন্তু ওবিসি জটের কারণে প্রবেশিকার ফল বেরোয়নি। এই প্রেক্ষাপটে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অধীনে থাকতে না চেয়ে উপাচার্যকে চিঠি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ। নিশ্চয়ই একটা উপায় আছে, কারণ আমি ধরে নিচ্ছি যাদবপুর আইনি অবস্থা যা এই ওবিসি সংক্রান্ত বিষয়টা নিয়ে, সেটাকে সঠিকভাবে অ্যাড্রেস করেই অ্যাডমিশন করাচ্ছে, আমি সেটা ধরে নিচ্ছি। যদি সেটা হয়ে থাকে তাহলে বলাই বাহুল্য যে আমরাও এরম ধরনের একটা কিছু করতে পারলে খুবই উপকৃত হতাম। আমরা প্রেসিডেন্সির শিক্ষক শিক্ষিকারা সবাই আমাদের ভাইস চ্যান্সেলরকে জানিয়েছি যে আগামী দিনে আমরা চাই না জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া হোক, আমরা চাই আমাদের অ্যাডমিশন আমরা নিজেরাই করাই। এখানেই প্রশ্ন উঠছে, আদালতে যতই মামলা চলুক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফর্মুলা মেনে কি অন্যান্য জায়গায় ভর্তির অচলাবস্থা কাটানো যেত না? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, এই অধ্যাপক অরিন্দম শীলের মতো এই অসহায় অভিভাবকদের সামনে উপায় তো দুটো, হয় এই রাজ্য ছাড়ো, হাজার হাজার অপেক্ষাকৃত অবস্থাপন্ন পরিবারের মতো চোখের জল চেপে বুকে পাথর বেঁধে অরিন্দম বাবুদের মতো সব অন্য রাজ্যে ছেলে মেয়েদের পাঠিয়ে দাও, নয়তো এ রাজ্যের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রচুর অর্থ দিয়ে ভর্তি হয়ে যাও। রাজ্য বিজেপি বলছে, সজলরা বলছে যে পরিকল্পনা করে, শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সও করলেন যে পরিকল্পনা করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর স্বার্থে এই অচলাবস্থার সৃষ্টি করা হয়েছে। কিসের ভিত্তিতে সজল এটা বলছো তোমরা?
না, আমি আপনাকে কতগুলো কথা বলি। আপনারা এতক্ষণ যাদবপুর নিয়ে বললেন বটে, আমি আপনাকে বলি এটা বোধহয় আপনারা ওভারলুক করে গেছেন। যাদবপুর ছাড়াও ধরুন স্কটিশ চার্চ কলেজ, সেন্ট পলস কলেজ, এই জাতীয় কলেজগুলো যেগুলো কোনো চার্চ দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই কলেজ, মিশনারি চার্চগুলো, সেই কলেজগুলো কিন্তু সরকারি কলেজ, মানে সরকারি এডেড কলেজ, সেই কলেজগুলোই কিন্তু ভর্তি চলছে। আমি বলছি যে একটা দেশে কত রকম আইন, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিজের মতন করে ভর্তি করতে পারছে, স্কটিশ চার্চ কলেজ নিজের মতন করে ভর্তি করতে পারছে, সিটি কলেজ ভর্তি করতে পারছে না। আমি বলি এই একটু আগে মানে তন্ময়বাবু বলছিলেন, আমি ভাবলাম যে নকশালরা যদি হয়, তৃণমূল হয়, কত ভয়ঙ্কর হতে পারেন। আম্বেদকরকে ডেকে আনলেন, আমার কপাল ভালো গ্যালিলিওকে টানেননি। আমি বলছি যাদবপুরের বিরুদ্ধে মামলা হবে। যদি যাদবপুরের বিরুদ্ধে মামলাটাও হতো, আমার প্রশ্ন হচ্ছে তাতে তো মমতাকে কেউ দায়ী করতে পারতো না। বলতে পারতো তো মমতা বন্দ্যোপাধ্যায় ভর্তির চেষ্টা করেছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিংবা অভিজিৎ গাঙ্গুলিরা তারা এই ভর্তির প্রক্রিয়াটাকে আটকে দিলেন। আমি আপনাদেরকে দেখুন, আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ছেলে, এখানে যারা বসে আছে তারাও ছাত্র রাজনীতি থেকে এসছেন। আমি বলছি হ্যাঁ না, আমি এদিকে সামনের দিকে, আপনি ছাত্র কোথা থেকে হবেন। আমার বক্তব্য হচ্ছে, আমি আপনাদের মনে করিয়ে দিই যে গত অন্তত 10 বছর কলকাতা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে গ্র্যাজুয়েশন কলেজগুলো রয়েছে, এগুলোয় কখনোই 100% ভর্তি হয় না। এখানে 30-40, গতবার প্রায় 50%-এর ওপর সিট খালি ছিল। দাদা বিশ্বাস করুন, আমি ছাত্র রাজনীতি করে এসেছি ক্লাস থেকে। যখন আমরা কলেজের সময় নবীন বরণ করতাম, অন্যান্য অনুষ্ঠান হতো, স্যারেরা রেগে ক্লাস থেকে বেরিয়ে যেতেন, কারণ ক্লাসে বসার জায়গা তো কি দাঁড়ানোর জায়গা থাকতো না প্রথম দিকে। পরের দিকে হয়তো ছাত্র উপস্থিতির হার কমতো খানিকটা। এখানে আমাদের মতন কলেজে 2500 ভর্তি হতো, এবছর 250 ভর্তি করতে পারলে প্রিন্সিপাল গঙ্গাচান করে আসবে। আমি বলছি যে কোনো প্রবলেম ছিল না। 10% কেন, আমি বলছি তো 50% সিট সব কলেজে খালি আছে। ইচ্ছা করে করলেন না, ইচ্ছে করে করলেন না। এবং সেটা শুধুমাত্র দেখুন, গভর্নমেন্ট এক একটা ফেজে এক একটা জায়গা থেকে টাকা খেয়েছে। প্রথম ফেজে যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন, সারদার টাকা জানলেন, তারপরে কি হলো, শিক্ষকদের টাকা মারলেন। এবারে যেটা করছেন সেটা হচ্ছে এবার ছাত্রদের থেকে টাকা খাচ্ছেন। মানে এই ছাত্ররা দেখুন, এই ছাত্রদের সঙ্গে তৃণমূল বা সরকারের কি সম্পর্ক যে এখান থেকে প্রাইভেট কলেজগুলো বিভিন্ন নেতা নেত্রীরা দেখুন রবীন্দ্রনাথ সমাবর্তন করতেন, আবার এখানেও কেউ কেউ সমাবর্তন করেন। বিভিন্ন প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি খুলে তারা সমাবর্তন অনুষ্ঠান করে। হ্যাঁ, কাগজে পাতা পাতা জোড়া বিজ্ঞাপন হয়, টিভিতে প্রাইম টাইম বিজ্ঞাপন চলে। সেই টাকাগুলো আপনারা সারা দিন ধরে শুধু মেডিকেলের স্টুডেন্টদের জন্য কাঁদছেন, কারণ তারা মেরিটোরিয়াস। কিন্তু বেশিরভাগ ছাত্র তারা যারা অ্যাভারেজ স্টুডেন্ট, যাদের বাবা মায়ের রোজগার অত্যন্ত কম, আপনি তাদের কথা ভাবুন। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম 1989 সালে, তখন 16 লাখ পরীক্ষার্থী ছিল। এখন এবছর পাস করেছে উচ্চ মাধ্যমিকে 4.5 লাখ, সিবিএসসি থেকে প্রায় 1.5 লক্ষ, 30-40 হাজার আইসিএসসি বোর্ড, আইএসসি বোর্ড থেকেও আছে। আমি বলছি এদের কথাও ভাবুন, এদের কথা কিন্তু ভাবার লোক নেই। আমি আপনাকে বলছি যে মুখ্যমন্ত্রী এগুলো ইচ্ছে করে, কিন্তু একটা জিনিস দেখুন, কারোর কোনো অভিযোগও নেই, কিন্তু রাস্তাঘাটে কেউ আপনাদের ধরছে না, কেউ ফোন করে বলছে না সুমন বাবু ভর্তি হচ্ছে না কেন। না না, একদম। আমি বলছি সজল, তোমায় জানিয়ে রাখি যে নিউজ রুম মানে ফোনে বন্যায় ভেসে যাচ্ছে কতজন অভিভাবক গত 1 সপ্তাহে বা 2 সপ্তাহে ফোন করেছে, তোমার ধারণা নেই। তুমি যদি বলো যে তারা রাস্তা কেন অবরোধ করছে না, সরি, আমি বাঙালি মধ্যবিত্ত তো রাস্তা রাজনৈতিক আন্দোলন করতে পারবে না। আপনাকে বোঝাচ্ছি দাদা, আমাদের কাছে না একটা সময় আসতো, এই সময় কখনো বাড়িতে আমার বাবা লিখে রাখতেন, এখানে অ্যাডমিশনের জন্য অনুরোধ করিবেন না, যেহেতু আমি ছাত্র রাজনীতি করতাম। আমি বলছি এখন আমাদের কাছেও লোকে ধরতে আসছে না, হয় তারা লেখাপড়া ছেড়ে দিচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে, আর তা না হলে তাদের পয়সা থাকলে তারা কর্ণাটকের ট্রেন ধরে নিচ্ছে। মুশকিল হচ্ছে মমতা ব্যানার্জি একদলকে তাড়াচ্ছে আর একদলকে ডেকে পাঠাচ্ছে। কাদের ডেকে পাঠাচ্ছে বলুন তো? যারা মমতা ব্যানার্জিকে শুধু ভোট দেবে। বলছেন না যে পরিযায়ী শ্রমিকদের ভাতা, বিশ্বনাথ দাও বলছিলেন
পরিযায়ী শ্রমিকদের ভাতা বলে তাদেরকে এই যে অর্থনৈতিক বৈষম্যটা কাদের সময় বেড়েছে 2014 সাল থেকে। হ্যাঁ, কেন্দ্র সরকারের রিপোর্ট দেখুন, 2000 অবভিয়াসলি দেখতে হবে কেন্দ্র সরকারের অর্থনৈতিক বৈষম্য বুঝলাম, কিন্তু আমি বলছি এই শিক্ষা ব্যবস্থাটা যেখানে অচল অবস্থায় এসে দাঁড়িয়েছে সেইটা নিয়ে তো এক গাদা অভিযোগ করলো। পরিযায়ী শ্রমিকদেরকে ওই অচ্ছুত করে ঠেলে দেওয়া, মান অপমান সমশ্রী আমরা আলাদা করে গতকাল আলোচনা করেছি, ভবিষ্যতেও করব, কিন্তু এই ছেলে মেয়েগুলো সজল বলছিল না যে আমরা ভাবছি না, আমরা ভাবছি শুধু নয়, এই পরের প্রতিবেদনে দেখাবো যে উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরও 3 মাস পার হয়ে গেছে, কলেজে কলেজে ভর্তি আটকে আছে এবং লক্ষ লক্ষ পড়ুয়া কার্যত অথই জলে পড়েছে। পরিসংখ্যান কি বলছে দেখুন। আমরা এখনো জানি না আমাদের কোন কলেজে আমাদের ভর্তি হয়েছি। সৃজিত সান্ধুকার মতোই রাজ্যের হাজার হাজার পড়ুয়া এখন চরম উদ্বেগে, কারণ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের প্রায় 3.5 মাস পরও শুরু হয়নি ভর্তি। রাজ্যের প্রায় 450 কলেজে থমকে রয়েছে ভর্তি প্রক্রিয়া। অন্যান্য বছর এই সময় কলেজ গমগম করে, কিন্তু এবার সেই দৃশ্য উধাও। শুরু করা যায়নি পঠন পাঠনও। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 40 দিন পর ভর্তির অনলাইন পোর্টালের উদ্বোধন করেছিলেন শিক্ষামন্ত্রী, কিন্তু ভর্তি আজও শুরু হয়নি। আর এই নিয়ে পড়ুয়াদের পাশাপাশি উদ্বেগ ক্রমশ বাড়ছে কলেজ কর্তৃপক্ষেরও। আমাদের ছেলেমেয়েরা কিন্তু কম ক্লাস জনিত অনেকটা পিছিয়ে থাকবে। লোরেটো বা সেন্ট পলস বা স্কটিশ চার্চ কিংবা শ্রী শিক্ষায়তন ইত্যাদি, এদের মাইনরিটি স্টেটাস থাকার কারণে এরা কিন্তু অ্যাডমিশনটা করে ফেলেছে এবং এদের ক্লাসটাও অনেকটা এগিয়ে গেছে। খুব ভালো ছাত্রছাত্রী যারা, তারা অনেকেই হয়তো অন্য স্টেটে চলে যাবে। 3.5 মাস হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া এখনো শুরু হয়নি। আবেদনপত্র জমা পড়েছে, কিন্তু মেরিট লিস্ট বা মেধা তালিকা এখনো প্রকাশিত হয়নি। আমরা এটা একটা চিন্তা করছি যে এটার একটা বিকল্প ভাবা উচিত সমস্ত স্টেক হোল্ডারদের। কলেজে ভর্তি প্রক্রিয়া থমকে যাওয়ায় আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকছে পড়ুয়াদের। যেমন যাদবপুর বিদ্যাপীঠের ছাত্র সৃজিত সান্ধুকা। 7ই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, তারপর থেকে এখনো পর্যন্ত কোনো কলেজে ভর্তি হতে পারেননি সৃজিত। আশুতোষ সুরেন্দ্রনাথ সহ একাধিক কলেজে আবেদন করেছেন, কিন্তু তারপর আর কিছু নেই। অন্যান্য বছর এই সময় কলেজে ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে গিয়ে সবাই কলেজে ঢুকেও যায়, কিন্তু এবছর আমরা এখনো জানি না আমাদের কোন কলেজে আমাদের ভর্তি হয়েছি। তো এইটা নিয়ে সত্যি খুব উৎকণ্ঠার মধ্যে আর খুব অনিশ্চয়তার মধ্যে আমরা সকলেই ভুগছি। সরকারি কলেজে ভর্তি হচ্ছে না, কবে হবে জানা নেই। বেসরকারি কলেজ মানে কাঁড়ি কাঁড়ি টাকার খেলা, সবার সেই সামর্থ্য নেই, অন্ধকার ভবিষ্যৎ। আর এরই মধ্যে রাজনীতি চলছে নিজের ছন্দে। সরকার তো শিক্ষা চায় না, এই সরকার তো শিক্ষার বিরোধিতা করে। এই সরকার একটা জিনিসই চায় যে কারা কারা কিভাবে কোন পথে টাকা তুলে সমাজকে শোষণ করে মানুষের ভবিষ্যৎকে অন্ধকারে পৌঁছে দিয়ে টাকা তুলে এই সরকারের কেষ্টবিষ্টুদের ঘরে পৌঁছে দেবে। যে ব্যবস্থাটা আছে সেটাকে কোর্টের মাধ্যমে বিভিন্ন রকম অর্ডার ইত্যাদি করে বা একটা সিচুয়েশন তৈরি করে এই জিনিসটাকে আটকে রাখো। রাজ্য তার এই সমস্ত অবস্থার মধ্যেও সব রকম চেষ্টা করছে, যথেষ্ট চেষ্টা করছে যাতে অবস্থা স্বাভাবিক হয়। অন্যান্য বছর এই সময় নবীনবরণও হয়ে যায় কোনো কোনো কলেজে, কিন্তু এবছর নবীনরা কোথায়? তাদের ভবিষ্যৎ তো দোলা চলে। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এবার আইনের দিকটা দেখি। কিছুক্ষণ আগে তন্ময় বললেন যে তৃণমূল গোটাটা কিন্তু আদালতের ঘাড়ে চাপাচ্ছে, মামলাকারীদের দায়ী করছেন এবং ভবিষ্যৎ মামলাকারীদের দায়ী করছেন যারা ভবিষ্যতে মামলা করতে পারে। সরকার বলছে যে আমরা কি করব, পুরোটা কোর্টে আটকে আছে। শিক্ষামন্ত্রী নিজে বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ের পর আবার হাইকোর্টে আটকে যাবে, এটা আমরা ভাবিনি। এখন সত্যিই কি প্রশ্নটা হলো যে অচল অবস্থার জন্য আইনি লড়াই দায়ী নাকি এটা নেহাতি অজুহাত? আমার পরের বক্তা আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই ওবিসি মামলা নিয়ে যে বিভিন্ন মামলা হয়েছে, বিভিন্ন মামলার সঙ্গে আমি আছি, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি যে যাই হয়ে থাক না কেন আইনি বিষয়টা আমি খুব সাধারণ মানুষের বোঝার জন্য যেটা বলতে চাই সেটা হলো 10% নিয়ে সমস্যা।
সে যাই হয়ে থাক না, ঠিক ভুল সুপ্রিম কোর্ট আগামী দিনে কি দেবে, হাইকোর্ট আগামী দিনে কি বলবে, যা কিছু হয়েছে এই 10% নিয়ে, কিন্তু বাকি 17 ভার্সেস 7%, 17 ভার্সেস 7, আমি যে হিসাবটা বলছি 10% নিয়ে সমস্যা, বাকি 90% নিয়ে কিন্তু কোনো সমস্যা পশ্চিমবাংলাতে আইনি জটে নেই। কোনো জায়গাতে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে অ্যাডমিশন এবং রিক্রুটমেন্ট বন্ধ রাখতে হবে, এটা কোনো জায়গাতে, আমি মামলার সঙ্গে যুক্ত আছি, কোনো জায়গাতে বলেনি যে অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট বন্ধ রাখো, 90%তেও বলেনি, এমনকি 10% নিয়ে একটা ডিসপিউট ক্রিয়েট হয়ে আছে এখনো অবধি আইনের ভাষায়। কিন্তু সমস্যাটা হলো এখানে সরকার তার নিজস্ব কোনো উদ্যোগ নেই। কেন নেই আমরা নিজেরা চোখে দেখতে পাচ্ছি না। এই 10% জটের জন্য পুরো 90% ডেডলক হয়ে গেল, সারা পশ্চিমবাংলা জুড়ে ডেডলক হয়ে গেল। জয়েন্ট এন্ট্রেন্স বলুন, মেডিকেল বলুন, অ্যাডমিশন বলুন, রিক্রুটমেন্ট বলুন, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি পড়ে আছে, রিক্রুটমেন্ট হচ্ছে না, বিভিন্ন জায়গাতে আপনার অ্যাডমিশন যে হচ্ছে না, 9.5 লাখের ওপরে ভ্যাকেন্সি অ্যাডমিশন, সেখানে 3.5 লাখ মাত্র অ্যাপ্লাই করেছে। এদের তো সবাইকেই অ্যাডমিশন দিয়ে দেওয়া, 10% যদি বাদও দিদি এমনি অ্যাডমিশন হয়ে যাবে, অ্যাডমিশনটা আটকে রয়েছে। এটার জন্য সমস্যা যেটা হচ্ছে, একটা মানুষের তো একটা বছর চলে যাবে, যারা স্টুডেন্টস তাদের একটা বছর চলে যাবে, যারা চাকরির পরীক্ষার জন্য কেরিয়ার করছেন, কারোর ধরুন একটু বয়স বেশি 35, 36, 37, 40 বছর পেরিয়ে গেলে তো তার তো আর সেই অ্যাপ্লিকেশন করার জায়গাটাও চলে যাচ্ছে। একটা জেনারেশন, একটা প্রজন্ম পুরো ধ্বংস হয়ে যাওয়ার মতো জায়গা কার্য তো মিস হয়ে গেছে, এখনই হয়ে গেছে। এবং আমি একটা কথা বলি, সুপ্রিম কোর্ট 22 মে 2024 হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিল, সেই অর্ডারের উপর সুপ্রিম কোর্ট আজ অবধি কোনো স্টে অর্ডার দেয়নি। নতুন নোটিফিকেশনগুলোর উপরে সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার দিয়েছে, যেটা হাইকোর্ট যে নোটিফিকেশনগুলোর উপরে স্টে অর্ডার দিয়েছিল। ডিসপিউটটা ক্রিয়েট কি কারণে হয়েছে, কারণ ওই নোটিফিকেশনগুলো উইল হ্যাভ প্রসপেক্টিভ এফেক্ট। এই যে অ্যাডমিশন এবং রিক্রুটমেন্ট প্রসেসগুলো, এটাই নতুন নোটিফিকেশনের আগে হয়ে গেছিল, যার জন্য এটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয় না। এখন সরকার তার অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, সুপ্রিম কোর্ট ভবিষ্যতে কি বলবে আমরা নিজেরাও কিছু জানি না, কিন্তু এই 90% মানুষকে পুরো একটা কমপ্লিট ডেডলকের মধ্যে নিয়ে গেল। এটাতে পুরো পশ্চিমবাংলার একটা ভবিষ্যৎ কোন দিকে চলে যাবে কেউ জানে না। আলটিমেটলি এটাকে আটকে রেখে এখন যদি মামলা আরও ধরুন 3 বছর মামলা চলে, তাহলে 3 বছর ধরে এই 90% মানুষের জন্য সরকার আটকে রেখে দেবে, যেখানে কোর্টের কোনো স্টে অর্ডার নেই, না হাইকোর্ট কোনো স্টে অর্ডার দিয়েছে, না সুপ্রিম কোর্ট কোনো স্টে অর্ডার দিয়েছে। উল্টে হাইকোর্ট বলে দিয়েছে, একদম স্পষ্ট করে বলে দিয়েছে, 7% রিজার্ভেশন রেখে, 7% ওবিসি রিজার্ভেশন দিয়ে যদি অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করে দেওয়া হয়, এতে কোনো অসুবিধে নেই। ইনফ্যাক্ট হাইকোর্ট আবারও জানিয়ে দিয়েছে, উল্টে হাইকোর্ট এই ডাইরেকশনও দিয়েছে, করো, মানবে না, আবার সুপ্রিম কোর্টে একটা অ্যাপ্লিকেশন, আবার একটা নতুন কোনো কিছু। এতে আলটিমেটলি যে স্টুডেন্টস কেরিয়ার একেবারে পুরোপুরি হ্যাম্পারের দিকে চলে যাচ্ছে। এখানে আইনের কোনো কিছু করার নেই, শুধুমাত্র 10% নিয়ে সমস্যা, আর কোনো সমস্যা নেই। বিক্রম বারবার বলছে 10%, শুধুমাত্র 10% নিয়ে সমস্যা। দেখুন আসলে 7% হবে না 17% হবে, এইখানে এই তফাৎটা হচ্ছে মূল বিষয়। আমি এইখানে রাজনৈতিক বিতর্ক খুব স্বাভাবিকভাবেই একেবারে প্রচণ্ডভাবে এই গোটা বিষয়টা নিয়ে হচ্ছে। পাশাপাশি সজল সম্ভবত বলছিল অভিভাবকরা তারা এতটা উদ্বিগ্ন, বিশ্বাস করুন, মানে আজকেও নিউজ রুমে অন্তত 20টা ফোন এসছে যে ছেলে মেয়েদের এই অবস্থা। একজন অধ্যাপক এই অনুষ্ঠানের শুরুতে যার সঙ্গে দেখালাম, আমি বলছি যে কালকে সকালের ফ্লাইটে তাদের কর্ণাটক চলে যেতে হচ্ছে। এটা একমাত্র অধ্যাপক অরিন্দম শীলের জীবন নয়, তার ঘটনা নয়, তার অভিজ্ঞতা নয়। পরিসংখ্যানে যদি আসি, দেখুন এ রাজ্যে প্রায় 9 লক্ষর মতো আসন আছে শুধু সরকারি কলেজগুলোতে। এখন আবেদনপত্র জমা পড়েছে মাত্র 3.5 লক্ষ, এখন হয়তো সামান্য একটু বেড়েছে, তাও একাধিকবার 3বার আবেদনের সময়সীমা বাড়ানোর পর কি অবস্থা ভাবুন। হ্যাঁ, এবং আমরা এখনও জানি না যে যারা আবেদন করেছে কত রিপিটেশন আছে। সজল যেটা বলছে, একজন 25টা করে আবেদন করতে পারে, এবং তাদের মধ্যে কতজন ছেলে মেয়ে ইতিমধ্যে আবার বাইরে চলে গেছে সেই পরিসংখ্যানও আমাদের কারুর হাতে নেই। আবার অন্যদিকে এ রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রায় সব আসন পূর্ণ হয়ে গেছে। আমি বলছি কোথাও কি পরোক্ষভাবে এই সিস্টেম ফোর্স করছে যে যাও সরকারি ব্যবস্থা ছেড়ে মোটা টাকা দিয়ে বেসরকারি কলেজে যাও? এই প্রশ্ন তো উঠবেই। সায়নদীপ কি বলে? পার্থ চ্যাটার্জি জামিন পেয়েছেন, আবার শিক্ষামন্ত্রী হিসাবে যদি উনি দায়িত্ব পান, আমার মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে, এত চিন্তার কোনো কারণ থাকবে না। জোকস অ্যাপার্ট, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার গত 14 বছরে কোমায় পাঠিয়েছে তৃণমূল আর রাজ্যের মুখ্যমন্ত্রী, এখন শ্মশান নয় কবরস্থানে। একটা প্রজন্মকে খুন করছে। তোমার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী আমাকে দেয়া সাক্ষাৎকারেই বলেছিলেন যে 2টো সেক্টরে আমার মনে হয় আমি তত সফল হতে পারিনি, একটা শিক্ষা আর একটা স্বাস্থ্য।
যদি সফলতার চেহারা না হয়, এটাই তো বিরোধীদের বিশ্লেষণ, এটাই বামপন্থীদের থেকে শেখা উচিত, বুদ্ধবাবুর থেকে শেখা উচিত যে কোনো কিছুতেই আমাদের স্যাটিসফ্যাকশন ছিল না যা করেছে শিক্ষা ব্যবস্থার জন্য। তারপরে বুদ্ধদার মনে হচ্ছে আরো অনেক কিছু করবার সুযোগ ছিল। তৃণমূলের ওইসব বোধ বুদ্ধি কবে আসবে আমি জানি না। আমি বলছি এটা প্রজন্মকে খুন করেছে, হত্যা করেছে এই তৃণমূল কংগ্রেস। আমি বলছি যে সচেতনভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সরকার একদিকে ফোর্স প্রাইভেটাইজেশন, আরেকদিকে ফোর্স মাইগ্রেশন চালু করার ব্যবস্থা করলো। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মদতে সবাই যেটা আলোচনা করেছে, সরকারি উদ্যোগে শিক্ষা ব্যবস্থায় প্রাইভেট লিমিটেড এন্টারপ্রাইজ সেটা চালু করতে চাইছে। মুখ্যমন্ত্রীর মদতেই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা তুলে দিয়ে হয় বেসরকারি শিক্ষা ব্যবস্থার দিকে যাও, আর নয় ভিন রাজ্যে পড়বার ব্যবস্থা করো, সেই ব্যবস্থা করতে চাইছে। বাংলার তুলে না দিয়ে পাশাপাশি যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হয় তো ভালো রাজ্যের পক্ষে। হ্যাঁ, ওখানে মাখো তেল, সেটাই আসবো। বাংলার ছেলেদের যে কোনো উন্নত দেশে সরকারি থাকে, সমান্তরালভাবে বেসরকারি থাকে, কোনো ক্লাশ নেই। সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিমাণ পড়ার খরচ সেটা সাধারণ ঘরের ছেলে মেয়েদের দেওয়ার সুযোগ আছে। বামপন্থীরা আমরা বলছিল হ্যাঁ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চান্স পেত না তারা সেখানে যেতে বাধ্য হতো এবং তাদেরকেও সরকার প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতো। আমরা এসে ভাই করছি, আমরা এই নিয়ে মুভমেন্ট করছি। কিন্তু একাধিক সেরা শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি তোমাদের সময়ও ছিল, থাকবে অসুবিধা নেই। সরকারি প্রতিষ্ঠানগুলোকে ছাপিয়ে যেতে পারিনি, আমার কথা হলো এটা। আর এখন সরকারি প্রতিষ্ঠানই নেই, গোটাটাই বেসরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমি বলছি বাংলার ছেলে মেয়েদের বলির পাটা বানানো হচ্ছে, আর অন্যদিকে দুরাত্মার ছলের অভাব হয় না। এই যে ওবিসি সার্টিফিকেট নিয়ে যে নাটকটা করছেন, এই তো আপনি দেখলেন যাদবপুরে রেজিস্ট্রার বললো যে গভর্নমেন্টের অর্ডারে যাদবপুরে রিক্রুটমেন্ট মানে ভর্তি প্রক্রিয়া চলছে। তাহলে সেখানে করতে পারলে গোটা রাজ্যের বাকি কলেজগুলো ইউনিভার্সিটিগুলোতে কেন করা যাবে না? আর রাজ্যের সরকার যেটা বলছে, যদি ওবিসি সার্টিফিকেট এখনো চালু হয়, সেই সার্টিফিকেট পেতে পেতে ছাত্রছাত্রীদের 3-4 মাস সময় চলে যাবে। তাহলে আরো ভর্তি প্রক্রিয়া 3-4 মাস পরে পিছিয়ে যাবে। কবে ভর্তি হবে, কবে পড়াশোনা করবে, কবে অন্যান্য কম্পিটিটিভ জায়গায় যাবে? সামনের মাস থেকে পুজোর ছুটি পড়ে যাচ্ছে। আমি আসবো, মুখ্যমন্ত্রী দূরদর্শী। ওই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছিল, উনি আসলে বুঝেছিলেন যে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা লাটে তুলে দিয়ে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের যেতে বাধ্য করা হবে। তারা বিপুল পরিমাণ ঋণ নেবে সুদ চড়া হারে, আর সেই সুদের ব্যবস্থা, সেই ঋণের ব্যবস্থা সরকার করবে। 8000 স্কুল বন্ধ করে দিচ্ছে সরকার, 3500 স্কুল আজকে পড়ুয়া শূন্য, 6500 স্কুলে একজন মাত্র শিক্ষক, মুখ্যমন্ত্রীর মতন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আর 3000 স্কুল রাজ্য সরকার আবার বন্ধ করে দেবে। কোথায় যাচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা? মদের দোকান খুলছে, স্কুল বন্ধ হচ্ছে। মাতাল পড়ে গেলে কেউ তোলার থাকে না, আর পশ্চিমবাংলার অর্থনীতি ওই মাতালরা তুলে দাঁড় করিয়ে রেখেছে। আপনারা হিসাব দিচ্ছিলেন উচ্চ মাধ্যমিকে 9.5 লক্ষ সিট, 3.5 লক্ষ ভর্তি হয়েছে, এখনো 6.5 লক্ষ তারা ভর্তি হবে না। ইচ্ছা করে এমন বিলম্ব করেছে ভর্তি প্রক্রিয়ায়, হয় তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে গেছে, আর না হলে বিপুল টাকা খরচা করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে বাধ্য হয়েছে। আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিপোক্রেসি ভাবুন, বলছে পরিযায়ী শ্রমিকদের ফিরে আসতে বাধ্য করা হবে। আমি লাস্ট কথা, জয়েন্ট এন্ট্রান্স তার রেজাল্ট বেরো না, মেডিকেলে ভর্তি বন্ধ। এই WBJEE এটা আমাদের রাজ্যের একটা নিরাপদ আশ্রয় ছিল। আসলে লক্ষ্যটা হলো এই যে সজলের দল বিজেপি RSS গোটা দেশে যে NEP পদ্ধতি, সেখানে শিক্ষার প্রাইভেটাইজেশন, সেই মডেল পশ্চিমবাংলায় চালু করেছে। মানে সেটিং জিন্দাবাদ। 5% সজল, 95% তন্ময়, 95 এর কাছে আগে যায় না। প্রথম কথা হচ্ছে যেটা উনি বলছিলেন যে প্রাইভেটাইজেশন থাকুক, কিন্তু সেটা সরকারের পাশাপাশি থাকুক, এবং সেখানে দরকার হলে আমরা হেল্প করব। আমি জানি না বামপন্থী রাজনীতিতে আদর্শগতভাবে শিক্ষা এবং স্বাস্থ্য এবং প্রাইভেটাইজেশনের পক্ষে বক্তব্য দেওয়া যায় কিনা। মানে না না, যে খুশি বক্তব্য দিক, আমার বক্তব্য পরিষ্কার। প্রাইভেট, গভর্নমেন্ট আর প্রাইভেট, এইটা শিক্ষা বলো স্বাস্থ্য বলো, এর মেলবন্ধনেই একটা সুষ্ঠু সিস্টেম চলে, কোনোটাকে রিপ্লেস করে নয়। একটা বন্ধ করে আমি আরেকটার দিকে ঠেলছি, এটা ভয়ঙ্কর। তিনি এটা বলছেন, স্বীকার করছেন, ভালো লাগলো যে হ্যাঁ তিনি তার অবস্থানগতভাবে বিচ্যুতি যে ঘটেছে সেটা দেখে আমার ভালো লাগলো। আমি ওই প্রশ্নে যাচ্ছিলাম। এটা হচ্ছে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি আবার বলছেন এই যে
পরিযায়ী শ্রমিক সব কিছুতে পরিযায়ী শ্রমিক হচ্ছে, ভাতা হচ্ছে, তারপরে হচ্ছে মুখ্যমন্ত্রীর উদ্যোগ নেই, হচ্ছে একটা কেস চলছে, মুখ্যমন্ত্রী সর্বতোভাবে চেষ্টা করছেন সেই কেসে যাতে দ্রুত শুনানি হয়, তার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যে চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোর্ট তো আমার কথা শুনে চলে না। এই সন্ধ্যেবেলা এমন কিছু জিনিস শুনলাম, শুনে অত্যন্ত ভালো লাগছে। বামপন্থার পদস্খলন হয়েছে। আমার দুদিকে দুজন বামপন্থী বসে আছেন, একজন আল্ট্রা লেফট, তিনি আজকে সরকারি নীলবাতি গাড়ি লাগিয়ে বলছেন বামপন্থার পদস্খলন হয়েছে কারণ তারা বেসরকারি আছে। আমি বলছি, ও বলবে। হ্যাঁ, আর নিয়ম মেনে পাওয়া, সবই নিয়ম মেনে পারতেও জেলে, ওরও নীলবাতি। আমি বলছি যাচ্ছি না, আমার বক্তব্য হচ্ছে আপনি খুব সুন্দরভাবে বলেছেন সরকারি এবং বেসরকারি পাশাপাশি থাকবে, দুটোই তখন চলতে পারে যখন ভিন রাজ্য থেকে ছেলে মেয়েরা রাজ্যে পড়তে আসবে। আপনার রাজ্যের ছেলে মেয়েদের আটকে রাখতে পারছেন না, তারা রোজ চলে যাচ্ছে, আপনি সরকারি বেসরকারি পাশাপাশি রাখার স্বপ্ন দেখছেন। এক সেকেন্ড, দেখলে তো বাবার কথা, ছেলে যেতে চায় না, বাবা মা ছাড়তে চায় না, ছাড়তে বাধ্য হচ্ছে এই পরিবারগুলো, চলে যাচ্ছে। আর একটা লাইন বলছি, আপনি একটা কথা বলেছেন, প্রথমে শুরু করেছিলেন যে কেন এই অনিশ্চয়তা, তার উত্তর খুঁজছেন যে কোথায় তার সমাধান। এই সমাধান আমরা সবাই জানি দাদা, এই একটাই সমাধান, তৃণমূলটাকে তাড়ান। আমি পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থায় লালবাতি জ্বালিয়ে তন্ময় গাড়ির মাথায় নাকি নীলবাতি জ্বলছে। আমার কথা হলো যে বাম থেকে একেবারে সরাসরি তৃণমূলে গেলে এই অধঃপতন হতে পারে। ওটা এটা বোঝা উচিত যে পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার গোটা দেশের বামফ্রন্ট সরকার নয়, তাই এখানে চাইলেও শুধুমাত্র বামফ্রন্ট সরকার একাই সরকারি শিক্ষা ব্যবস্থা করতে পারে না। আমার লাস্ট কথা, যে বললাম না দুরাত্মার ছলের অভাব হয় না, সরকার চাইলে পারে না। যখন সুপ্রিম কোর্ট আদালতে রায় দিয়ে বললো, মানে আদালত রায় দিল সমস্ত চাকরি বাতিল, তখন সেই চাকরি বাতিলের জন্য ভাতা চালু করলো রাজ্য সরকার। তাহলে এই জয়েন্ট এন্ট্রান্সে যখন আদালতের অসুবিধায় বন্ধ হয়ে রয়েছে, তাহলে রাজ্য সরকার কিছু ইন্টারিম ব্যবস্থা বার করতে পারতো, করবে না। কারণ যে সহজ ফর্মুলা আছে, 90% যাদবপুর এবং অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মিশনারি বিশ্ববিদ্যালয় পরিষ্কার দেখিয়েছে।